আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। রুটিন প্রকাশের পর থেকে তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। তোমাদের যাদের পরীক্ষা ২রা জানুয়ারি, তাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস প্রদান করছিলাম। ৩টি পার্টের উপরই আমি আলাদা, আলাদা সাজেশনস ক্লাস দিচ্ছি। আজকে আমরা গ্রামার পার্টের ২১ নম্বর ক্লাসে রয়েছি। যেখানে আমরা বুস্টার সাজেশনসের ৪১ নম্বর পেজ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর ২০০৯ থেকে ২০১৩ সালের প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। রুটিন প্রকাশের পর থেকে তোমাদের এই বইটি আমি তৈরি করেছি এবং এই বইয়ের উপর তোমাদেরকে বা এই সাজেশনসের উপর তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি। এটা হচ্ছে খুবই শর্ট সাজেশনসের একটি বই। এই বইটি তোমার ২ তারিখে পরীক্ষার আর সময় নেই। জাস্ট খুব কম সময় রয়েছে। তুমি যদি ৭ দিনও এই বইটি হাতে পাও, ৭ দিন আগেও পরীক্ষার, তুমি নিশ্চিত পাস করে যাবে। কারণ এখানে প্যাসেজ, গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেয়া রয়েছে। একেবারে জাস্ট যেখান থেকে অবশ্যই কমন পাবে। সো তুমি এই বইটি অবশ্যই সংগ্রহ করে এই পরীক্ষার ৭ দিন আগেও যদি পাও এবং এটা যদি ৫০% ও তুমি ইউটিলাইজ করতে পারো, নিশ্চিত তুমি পাস করে যাবে। আমাদের সাজেশনস টির মূল্য হচ্ছে ৳৪০০। এটা নেওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। তোমরা অনেকে কল দাও। শেষ মুহূর্তে কল না দেওয়ার জন্য অনুরোধ করব। তোমরা এসএমএস করে যোগাযোগ করতে পারলেই ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা বা আজকের ক্লাস চলো শুরু করা যাক। এখানে আমরা একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা প্রতিটি বছরে আলাদা আলাদা বাক্য দেয়, বাট এখানে কিন্তু একটা পুরো প্যাসেজ দেওয়া হয়েছে এবং পুরো প্যাসেজ দিয়ে আবার আরও একটা কাজ করেছে, সেটা হচ্ছে তোমার এ বি সি ডি ই এগুলো দেয়নি। তাহলে কিন্তু আরও জটিল হয়ে গেল, জটিল থেকে জটিলতর হয়ে গেল। সো জটিল বলবো এই অর্থে আমাদের উপস্থাপনাটা একটু ব্যতিক্রম হবে। আমরা যেমন এবিসিডি থাকলে জাস্ট এবিসিডি দিয়ে আমরা কী করি, ওই উত্তর বাক্যটি লিখি। আর এখানে কিন্তু পুরো প্যাসেজটি উঠাতে হবে এবং তোমাকে এবিসিডি লেখার যেহেতু কোনো কায়দা নাই, সেক্ষেত্রে তোমাকে পুরো প্যাসেজ উঠিয়ে জাস্ট ওই জায়গায় উত্তরটা লিখতে হবে। তো আমি পুরো প্যাসেজটি কপি করে আনসারটি করছি, তোমরা এইভাবে আনসার উঠাবে। তো আলোচনা করি আমাদের উত্তরটা কী হতে পারে। তোমরা একটু পজ দিয়ে নাও, পজ দিয়ে একটু নিজেরা চেষ্টা করো, তারপর আমার সাথে না হয় একটু মিলিয়ে নিলে আমি সূত্রটা ব্যাখ্যা করব। রাইট ফর্ম অফ ভার্বস আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা আইটেম, যেখানে ৫-এ ৫ পাওয়াটা মোটামুটি সহজ। তবে সময় দিচ্ছে, তোমরা একটু পজ করে ভিডিওটি প্র্যাকটিস করো, অনুশীলনটি প্র্যাকটিস করো। আশা করি তবে সময়টি নিয়েছো। তো আমি এখন তোমাদেরকে আনসার বলছি। ট্রু দ্যাট, সত্য কথা যে, ম্যান ইজ, মানুষ হলো, দ্য আর্কিটেক্ট অফ হিজ অন ফেট, মানুষ তার নিজেই নিজের ভাগ্য বিধাতা। হি ক্যান অ্যাচিভ, মানুষ অর্জন করতে পারে, হোয়াট হি ডিজায়ার্স। দেখো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডিজায়ার থেকে ডিজায়ার্স, মানুষ যা প্রত্যাশা করে। যেহেতু হচ্ছে হি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য মূল ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। তো হোয়াট হি ডিজায়ার্স, যা সে প্রত্যাশা করে, ডিজায়ার্স গেল। তারপর হচ্ছে ইট ইজ রং টু থিঙ্ক দ্যাট, এটা মনে করাটা ভুল যে, ম্যানস লাইফ অন আর্থ, পৃথিবীতে মানুষের জীবন, ড্যাশ ডিসাইড বাই ফেট, ইজ ডিসাইডেড, পেসিভ ভয়েস। দেখো, ভাগ্য তো ডিসাইড করে না, ভাগ্যকে ডিসাইড করা হয়, এমনও তো প্রকাশ পাওয়ার জন্য ইজ ডিসাইডেড। তোমাদের শিটের রুল নম্বর 13 অনুসারে তোমরা দেখবে, শিট বা তোমাদের যে ইউটিউবে আমি টিউটোরিয়াল আলোচনা করেছি, তাদের 8 নম্বরের 13 নম্বর সূত্রে আমি আলোচনা করেছি, যখন পেসিভ বোঝাবে শূন্যস্থানের বাম পাশে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার বসিয়ে ভিতরে দিতে হবে। তাহলে ইজ ডিসাইডেড বাই ফেট, মানুষের পৃথিবীতে জীবন ভাগ্য কর্তৃক সিদ্ধান্ত বা নির্ধারিত, এটা ভাবা ভুল। ইট ইজ নট ফেট বাট সিনসিয়ার এফোর্টস অ্যান্ড ইনডমিটেবল করেজ, শুধুমাত্র ভাগ্য নয়, শুধুমাত্র আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের সাহস, আমাদের অদম্য সাহস দ্যাট মোল্ড। দেখো, সাবজেক্ট হচ্ছে দ্যাট, তো দ্যাট হচ্ছে তোমার একটি রিলেটিভ প্রোনাউন। মনে রাখবে সবসময় যে এই রিলেটিভ প্রোনাউন, যেমন দ্যাট, হু ইজ হোয়াট দ্যাট, এই হু ইজ হোয়াট দ্যাটের বাম পাশে কি আছে? আমরা দেখতে পাচ্ছি বাম পাশে রয়েছে তোমার সিনসিয়ার এফোর্টস অ্যান্ড ইনডমিটেবল করেজ, এটা হচ্ছে তোমার মূলত সাবজেক্ট। তাহলে এই সিনসিয়ার এফোর্টস অ্যান্ড ইনডমিটেবল করেজ, এটা যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এইখানে ভার্বটা হবে প্লুরাল। তো দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, তার জন্য মূল ভার্বের সাথে এস বা এস বসবে না, শুধু বেস ভার্ব বসে যাবে,
মূল ভার্ব বসবে যে মোল্ড হিজ ফেট, অর্থাৎ তার মানে ভাগ্যকে গঠন করে কে? আন্তরিক প্রচেষ্টা এবং ইনডোমিটেবল করেজ। আচ্ছা, দেয়ার মে বি আপস অ্যান্ড ডাউনস, থাকতে পারে উত্থান এবং পতন, বাট হি শুড নট লুজ হার্ট। দেখো, শুড নট একটা মোডাল অক্সিলারি। তোমরা জানো সূত্র নম্বর 14 অনুসারে, মানে 14 নম্বর সূত্রে আমি আলোচনা করেছি, টু এবং মোডাল এরপর কখনোই ভার্বের পরিবর্তন হয় না, বেস ভার্ব বসে। সো শুড নট লুজ হার্ট, সে লুজই বসে যাবে, লুজ হার্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই পুরো প্যাসেজটি আলোচিত হয়েছে মূলত প্রেজেন্ট টেন্সে, তার জন্য ট্রু দ্যাট ম্যান ইজ দ্য আর্কিটেক্ট, এখানে ইজ বসেছে, বিভার্ব থেকে বোঝাই যাচ্ছে ম্যানের জন্য ইজ বসবে। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিস ওন ফেট, মানুষ নিজে নিজের ভাগ্য বিধাতা। হি ক্যান অ্যাচিভ হোয়াট হি ডিজায়ার্স, সে যা প্রত্যাশা করে তা সে অর্জন করতে পারে, টু অ্যাচিভ। ইট ইজ রং টু থিঙ্ক দ্যাট ম্যানস লাইফ অন আর্থ, যেহেতু সাবজেক্ট আছে মানুষের জীবন, পৃথিবীতে জীবন, তো যেহেতু সাবজেক্টটা রয়েছে তার জন্য হচ্ছে ইজ ডিসাইডেড, সিদ্ধান্ত করা হয়, বাই ফেট, মানুষ মানে ভাগ্য দ্বারা। ইট ইজ নট ফেট, ভাগ্য নয়, বরং সিনসিয়ার এফোর্টস অ্যান্ড ইনডোমিটেবল করেজ, আন্তরিক প্রচেষ্টা এবং অদম্য সাহস, দ্যাট মোল্ড হিজ লাইফ। ফেট, ফেট দুইবার হয়ে যাচ্ছে, সরি। তো মূলত এটা হচ্ছে সাবজেক্ট দ্যাটের আগে যে আছে তাকে বুঝাচ্ছে, তার জন্য মোল্ডই বসবে। দেয়ার মে বি আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন থাকতে পারে, বাট হি শুড নট লুজ হার্ট, কিন্তু তার হতাশ হওয়া উচিত নয়। এভাবে যদি তোমার প্যাসেজ আকারে থাকে, পুরো প্যাসেজ উঠিয়ে তারপর উত্তরটি করবে। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের 2010 সালের প্রশ্নে। 10 সালের প্রশ্ন কিন্তু একই রকমের প্রশ্ন এসেছিল, যেখানে তোমার প্যাসেজ আকারে দিয়েছে, কিন্তু এখানে এবিসিডি আকারে দিয়েছে। তুমি যদি প্যাসেজ আকারে থাকে সেক্ষেত্রে তোমার পুরো প্যাসেজ উঠান লাগবে না, যদি এবিসিডি দেওয়া থাকে, রাইট? সো সেক্ষেত্রে শুধু এবিসিডি মানে প্যাসেজ উঠান লাগবে না, শুধু এবিসিডি দেখবা, তাতেই হবে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাউন, এটা শুধু প্যাসেজ আকারে দেওয়া থাকলে, যদি এবিসিডি দেওয়া থাকে, আর এবিসিডি দিয়ে না থাকলে তোমাকে পুরো উঠাতে হবে। ঠিক আছে, গেল। কীভাবে উত্তর করবে দেখাই দিচ্ছি। তো সেক্ষেত্রে শুধু এবিসিডি লিখবা যদি প্যাসেজ আকারে দিয়ে এবিসিডি থাকে। ও হ্যাঁ, আমি উত্তরটি বলার আগে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি পজ করতে বলবো, এবং পজ করে তুমি আমার সাথে উত্তর মিলিয়ে নেবে। ওকে, বি রেডি। আশা করি সময়টি নিয়েছো, এবার উত্তরটি আমরা বলবো। দেন, তারপর আর টেরিবল থিং, একটি মারাত্মক ঘটনা ঘটে নাকি ঘটেছিল? তারপর একটি মারাত্মক ঘটনা ঘটেছিল। আমি একটি গল্প বলছি, যেহেতু গল্প বলছি সেহেতু অবশ্যই পাস্ট টেন্স, সো পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যেতে হবে, হ্যাপেন থেকে বলতে হবে হ্যাপেন্ড। দেন আ টেরিবল থিং হ্যাপেন্ড, তারপর একটি মারাত্মক ঘটনা ঘটল। হোয়াইল উই ওয়ার, আমরা যখন অপেক্ষা করছিলাম, ফর দ্য কফির জন্য অপেক্ষা করছিলাম। তাহলে দেখো, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা হচ্ছে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে ওয়ার যেহেতু দেয়া রয়েছে, সেহেতু মূল ভার্বের সাথে শুধু আইএনজি বসাতে হবে। ওয়েটিং ফর দ্য কফি, আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম। দ্য হেড ওয়েটার, প্রধান ওয়েটার, উইথ অ্যান ইনগ্রাশিয়েটিং স্মাইল, অকৃতজ্ঞের হাসি রেখে, অন হিজ ফলস ফেস, তার মিথ্যা মুখে, ড্যাশ আপ, আমাদের কাছে আসলেন। তাহলে দেখো, সাবজেক্টটা হচ্ছে তোমার দি হেড ওয়েটার, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্বটা হচ্ছে তোমার আসলেন, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। আসলেন পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে দ্য হেড ওয়েটার, ভার্বটা হচ্ছে কেম আপ, আসলেন। তাহলে কাম থেকে কেম, আপ টু আজ, আমাদের কাছে আসলেন। আচ্ছা, বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস, এক বাক্স নাশপাতি নিয়ে আমাদের কাছে আসলেন। এখানে খেয়াল করো সবাই। তো দেখো, সাবজেক্ট হচ্ছে দি হেড ওয়েটার, তোমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করছি। সাবজেক্ট, তারপরে মূল ভার্ব হচ্ছে কেম, রাইট? আমি তোমাদেরকে সূত্র নম্বর সম্ভবত 16তে আলোচনা করেছিলাম, বা 16তেই বোঝো বোধ হয়। একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে এবং তার অর্থ আসে অন্ত ইয়া মান, ইয়া, যেমন বিয়ারিং বহন করিয়া। তো দেখো, সাবজেক্ট হচ্ছে দ্য হেড ওয়েটার, তারপরে ভার্ব হচ্ছে কেম। তো এবারে পরবর্তী যে ভার্বটা আছে তার সাথে অবশ্যই আইএনজি বসবে। এখানে রয়েছে বিয়ারিং, তার জন্য অবশ্যই আইএনজি, তো আইএনজি দিয়েছে, আমাদের পরিবর্তন করতে হচ্ছে না। বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস,
বাট শিওরলি পিসেস আর নট ইন সিজন দেন, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় তখন নাশপাতির সিজন ছিল না। লর্ড নিউ, ঈশ্বর জানেন, হোয়াট দে কস্ট, তাদের দাম কত হবে। আচ্ছা, তো হবে মানে উইল কস্ট, কিন্তু যেহেতু লেখক পাস্ট টেন্সে বসে বলছেন ঈশ্বর জানেন এগুলোর দাম কত হবে, তো কত হবে মানে উড কস্ট। আমরা যে প্রেজেন্টে বসে বলতাম ভবিষ্যতের কথা তাহলে উইল কস্ট হতো, কিন্তু আমরা যদি পাস্ট টেন্সে বসে ভবিষ্যতের কথা বলি তাহলে উড কস্ট। উইলের পাস্ট টেন্স উড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব আমাদের 2011 নম্বর প্রশ্নে। কিন্তু 11 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের বর্তমান যেমন প্রশ্ন হয় তেমন করে দিয়েছে। তো অতীতে যেমন প্রশ্ন হয় এমন করে যে দিতে পারে না সেটা বলবো না, অবশ্যই দিতে পারে, কিন্তু বর্তমানে এই ধরনের প্রশ্ন বেশি হয়। তো আনসার টু দ্য কোয়েশ্চেন নাও 8। তো প্রথমে আমরা যেটা করবো, আমরা এখানে কিন্তু ফুল উঠাতে হবে যদি আলাদা আলাদা বাক্য দেয়, ঠিক আছে। তোমরা সলিউশনে দেখবে শুধু উত্তর লিখেছে, তোমরা শুধু উত্তর লিখবে না, পুরোটা উঠিয়ে লিখবে। তো সেক্ষেত্রে কীভাবে লেখা যেতে পারে আমরা বলবো। প্রথমে দেখো, আই উইশ আই সিং এ ফোক সং। আমাদের সূত্র হচ্ছে উইশ ভার্বের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হয়। সো আমরা এই অংশটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে বলবো আই উইশ আই। আচ্ছা, কথাটা মানে দাঁড়াচ্ছে আমার ইচ্ছা হয় আমি একটি লোকসঙ্গীত গাইতে পারতাম। দেখো, পারতাম কথাটা কিন্তু চলে আসছে, তো যেহেতু পারতাম কথাটা চলে আসছে সেহেতু ক্যানের পাস্ট টেন্স কুড করে দাও, কুড সিং এ ফোক সং। আমি যদি একটি লোকসঙ্গীত গাইতে পারতাম, গেল। তাহলে আমরা এখানে উত্তরটা দাঁড়াচ্ছে কুড সিং। পাস্ট ইনডিফিনিট টেন্স আমি বসিয়েছি, কিন্তু পারতাম অর্থে কুড সিং বসিয়েছি। তারপরের বাক্যটি রয়েছে দ্য প্লে জাস্ট। তোমাদের সূত্র নম্বর 3 মনে পড়ে কিনা দেখো। পাস্ট আমার টিউটোরিয়াল বা শিটের যে প্ল্যাটফর্ম করছে সূত্র নম্বর 3, দেখো যে জাস্ট, অলরেডি, জাস্ট নাও এই কথাগুলো থাকলে আমাদের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস মূল ভার্বের 3 নম্বর। তো দে প্লে জাস্ট হ্যাজ, জাস্টটা মাঝখানে রাখবা, বিজ্ঞান থেকে মানে বিগিন থেকে, বিজ্ঞানের পাস্ট পার্টিসিপল বিগান, VEGUN। এই জাস্টটি যদি শেষের দিকে থাকতো তাহলে শেষের দিকে রাখতো, বাট মাঝখানে থাকলে হ্যাভ অথবা হ্যাজের মাঝখানে রাখবে। তাহলে দি প্লে হ্যাজ জাস্ট বিগান। খেলাটি, প্লে মানে নাটক, নাটকটি এইমাত্র শুরু হয়েছে। সি নম্বর, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল। আমার শিটের সূত্র নম্বর 21। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, তো ইফের পর যদি V2 থাকে তার ডান পাশে উড, কুড, শুড, মাইট যে কোনো একটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। তো ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আচ্ছা, তারপরে ডি নম্বর, ইংলিশ স্পিক প্যাসিভ ভয়েস, রুল নম্বর 13, 13 নম্বর সূত্র। ইংলিশ থার্ড পারসন, ইংলিশ আর ব্র্যাকেট বার করে স্পিক, বলা। ইংলিশ বলে নাকি ইংলিশকে বলা হয়? ইংলিশকে বলা হয়। প্যাসিভ ভয়েস শূন্যস্থানের বাম পাশে অ্যামিজার ওয়াজার দিয়ে ব্র্যাকেটের বারবার 3 নম্বর। সো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশকে সারা পৃথিবীতে বলা হয়। তো ইজ স্পোকেনটাকে আমাদেরকে আনসার হিসেবে ধরতে হচ্ছে। তারপরে আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, অবশেষে আমি আমার প্রতিশোধ গ্রহণ করেছি। হ্যাভ একটি অক্সিলারি ভার্ব এবং ব্র্যাকেটে রয়েছে ভার্ব, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, সূত্রের হ্যাভ, মূল ভার্বের 3, ব্র্যাকেটে হ্যাড রয়েছে, তো মূল ভার্বের হ্যাড 3 নম্বর হ্যাডই দেওয়া আছে, তার জন্য আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, আমি অবশেষে আমার
প্রতিশোধ গ্রহণ করেছি। উত্তরটা শুধু হ্যাডই বসে যাবে। তারপরে আমাদের এফ নম্বর বাক্যটিতে রয়েছে হি ভিজিট হিজ মাদার এভরি উইক, সে তার মাকে দেখতে যায় প্রতি সপ্তাহে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য হি ভিজিটস হিজ মাদার এভরি উইক, সে প্রতি সপ্তাহে তার মাকে দেখতে যায়। তাহলে ভিজিট থেকে ভিজিটস। জি নম্বর, ফ্রেঞ্চ ইজ নট ইজি, ফ্রান্স ভাষা সহজ নয়, টু লার্ন শিখতে। তো সাবজেক্ট হচ্ছে ফ্রান্স। দেখো ফ্রান্স তো লার্ন করবে না, ফ্রান্সকে লার্ন করা হবে, রাইট? এর জন্য পেসিভ ভয়েস, তো টুর পরে পেসিভ করলে রুল নম্বর 14 অনুসারে টুর পরে বি বসিয়ে তারপর 3 নম্বর। তো ফ্রেন্স ইজ নট ইজি টু বি লার্নড। যারা নিজেরা চেষ্টা করে হয়নি, তোমাদেরকে অনুরোধ করব বই থেকে এই সালের প্রশ্নটি আবার দেখে নিজে একবার লেখো। বারবার একটা কথাই বলবো, তোমাদের ভালোর জন্যই। পাস করতে হলে গ্রামারের বিকল্প নেই, গ্রামার ছাড়া পাস সম্ভব নয়, বেসিক প্র্যাকটিস করতেই হবে। যে যতটুকু সময় আছে এই ততটুকু সময়ের ভিতরে রাইটিং এবং প্যাসেজের পাশাপাশি গ্রামারটিকে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে রুল নম্বর আমরা এরপর যাবো 2013 সালের প্রশ্ন। আমাদের আজকে 13 সাল পর্যন্ত টার্গেট। পরের ভিডিওতে আমি তোমাদেরকে 14 থেকে 19 পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি যথারীতি নিয়মে যেটা বলবো, তোমরা একটু পজ করে নাও ভিডিওটি, তারপর নিজেরা একটু চেষ্টা করো। আচ্ছা, তো চলো আলোচনা করি। আচ্ছা, প্রথম প্রশ্নটি কি রয়েছে, তুমি পজ দিয়েছ আশা করি, এরপর আনসারটা মিলাচ্ছ। ইউ টোল্ড মি, তুমি আমাকে বলেছিলে, দ্যাট তুমি আমাকে সাহায্য করবে, তুমি আমাকে সাহায্য করবে, তাহলে ইউ উইল হেল্প মি। ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করবে, তো ইউ উইল হেল্প মি। কিন্তু খেয়াল করে দেখো বাম পাশে কিন্তু বলছে টোল্ড। আমি আগেই বলেছি অতীতের ভবিষ্যৎ বলে, অতীতে বসে ভবিষ্যতের কথা বললে উইল বসবে না, উড বসবে। তাহলে ইউ টোল্ড মি দ্যাট, তুমি আমাকে বলেছিলে যে, ইউ উড হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। তাহলে প্রেজেন্টে হলে ইউ উইল হেল্প মি হতো, কিন্তু ফিউচারের কারণে আমাদের বসছে উড হেল্প মি। দীপুর, গরিবেরা, কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দি বসাও তাহলে একটি কমন নাউনের তৈরি হয়, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভ 10 গুণ সংখ্যাধারী সকলকে একসাথে বোঝানো হয়। তার জন্য আমাদেরকে বসাতে হবে দীপুর গরিবেরা আর বার্ন টু সাফার। গরিবেরা মানে কি বলে, ভোগার জন্য বা কষ্ট সহ্য করার জন্যই জন্মগ্রহণ করে। তার জন্য দীপুরের জন্য আর বসেছে গরিবেরা এই অর্থে। মেনি এ স্টুডেন্ট, দেখো মেনির পর যদি কোনো সাবজেক্ট থাকে, প্লুরাল সাবজেক্ট থাকে, তখন আর বসে, কিন্তু মেনির পর যখন এ বা এন থাকে অবশ্যই সিঙ্গুলার হয়, অর্থাৎ ইজ বসবে। মনে রাখবে, মেনির পর যদি প্লুরাল থাকে তাহলে আর বসবে, মেনির পর যদি সিঙ্গুলার থাকে তাহলে ইজ বসবে। তাহলে মেনি স্টুডেন্ট সিঙ্গুলার, এর জন্য ইজ প্রেজেন্ট। আচ্ছা, ইজ প্রেজেন্ট। আচ্ছা, তারপর বলেছি ডি নম্বর অন। দেখো অনেকটা প্রিপোজিশন, আমার সূত্র নম্বর 16 অনুসারে 16-3 যে প্রিপোজিশনের পর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি বসে, ছোটকাল থেকে তোমরা জানো মোটামুটি। সো অন রিটার্নিং ফ্রম, বাড়ি ফিরে, হি হ্যাড হিজ মিল, সে তার খাবার খেয়েছিল। তারপরে বলেছে কি দেখো, দে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে দে হ্যাভ বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর 2 hours, তারা 2 ঘন্টা ধরে খেলা মানে ফুটবল খেলছে।
তো হ্যাভ বিন নেই, এখানে একটা রিটার্নিং এর পরে আইএনজি এটা দেওয়া হয় নাই। তারপর হচ্ছে জি নম্বর, নিদার অফ দ্য বয়েজ হ্যাভ। তো দেখো নিদার অফ দ্য বয়েজ, ছেলেটির কোনো ছেলে মানে দুটি ছেলের মধ্যে কোনো ছেলেটি, তো নিদার মানে হচ্ছে তোমার দুটি ছেলের মানে ছেলেগুলোর মধ্যে কেউ না। তো নিদার কথাটা হচ্ছে একজনকে নির্দেশ করে, সিঙ্গুলার নির্দেশ করে। তাহলে তোমাকে অ্যান্সারটা বসাতে হবে যে নিদার অফ দ্য বয়েজ, ছেলেগুলোর কেউ, হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ছেলেগুলোর কেউ মানে হোমওয়ার্ক করেনি, মানে এখানে সিঙ্গুলার বোঝানো হচ্ছে, মানে কোনো ছেলে একজনও ছেলেও করেনি, এই অর্থে এখানে হ্যাজ বসেছে। তারপরে জি নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, প্রতিটি ছেলে এবং প্রতিটি মেয়ে, প্রতি মানে এক, প্রতি মানে একজন, তার জন্য হ্যাজ গট এ প্রাইজ, তারা একটা পুরস্কার পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রস্তুতি যাদের কেবল শুরু করেছো, মনে করো দেখা যায় তুমি 5 থেকে 6 দিন তোমার হাতে আছে। এমন যদি অবস্থা হয় বা তার থেকে 2-1 দিন যদি বেশি থাকে তো ভালো হয় আরো। তো 5 থেকে 6 দিনেও পড়ে পাস করা সম্ভব। এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে 5 থেকে 6 দিন পড়েও পাস করা সম্ভব। এবং সেটা কিভাবে সম্ভব? একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশনস যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো, তাহলে 5 থেকে 6 দিনে তোমার পাস করার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, এর জন্য তোমাকে কতিপয় বিষয় ফলো করতে হবে। 5 থেকে 6 দিন পরে পাস করার টেকনিক, সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি। সেটা হচ্ছে, তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো 3টি পার্টের পরীক্ষা হয়, প্যাসেজ, গ্রামার এবং রাইটিং। প্যাসেজে 20 মার্কস। তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না। দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায়। জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় কোশ্চেনের জন্য 5টা ফর্মুলা দেয়া রয়েছে। তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং এর জন্য 7টা ফর্মুলা দেয়া রয়েছে। প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না। তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট। তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার জন্য একটা মাত্র টেকনিক রয়েছে, শর্ট টেকনিক। আর সামারি রয়েছে, একটা টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট। আর যদি 5টা প্যাসেজ তুমি যদি শুধু দেখে যাও, মানে প্র্যাকটিসের জন্য দেখে গেলেই যথেষ্ট। আর 5টা দেয়া আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও পেতে যেতে পারে। কারণ এবছর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে। আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না, বাট এবছর কিন্তু কমন এসেছে। তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে 10 নম্বর, 20 এর ভিতরে 10 নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই। জাস্ট এই শর্ট টেকনিক, এখানে হয়তো কয় ঘন্টা, তোমাকে 2 থেকে 3 ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো, তাহলেই তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। আবার YouTube, Facebook এ তো আমার ক্লাস আছেই, সেগুলো আ দেখলে আরো আইডিয়া পাবে। তারপর তোমার মনে করো গ্রামার, আমাদের তো মূলত প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট, এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয়, অপেক্ষাকৃত। পাস করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে। এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই। তো তোমাকে বলব যে রুলসের পাশাপাশি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে এই প্রশ্নের উত্তরটা কেন হলো। তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয়। না পড়লে যদি তোমার এখন সময় না থাকে, তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য 93টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 93টি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে, যে উত্তরটা সাথে দেওয়া আছে। স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে। যেমন ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য 75টি প্রশ্ন রয়েছে। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141টি প্রশ্ন রয়েছে। আর্টিকেলের জন্য মাত্র 12টি প্রশ্ন রয়েছে। রিঅ্যারেঞ্জের জন্য 91টি প্রশ্ন রয়েছে। পাংচুয়েশনের জন্য 7টি প্রশ্ন রয়েছে। জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো, তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম তো একটু কঠিন বিষয়। তো এখান থেকে 150টা সাজেশনস দিয়েছি। এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিম অ্যান্টোনিম। চেঞ্জিং ওয়ার্ডের জন্য 100টি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন 11টি। তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই। জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো, বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো, তুমি জাস্ট এই যে আমি তোমাকে যে আমার বইতে যে সাজেশনসগুলো দিয়েছি, এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট। আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো। বাট এই যে প্রশ্ন আমি সাজেশনসগুলো দিয়েছি, এগুলো পড়লে কিন্তু যথেষ্ট। তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর আ আ প্রতিদিন যদি 2টি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো,
তাতে কিন্তু ৫ থেকে ৬ দিনের বেশি লাগার কথা না। ৯৩টি বাক্য ধরো তুমি এক বসায় না পারো, কমপক্ষে ২ বসায় অর্থাৎ ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ৯৩টি প্রশ্ন। তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট। কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি, এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পড়েও ভালো রেজাল্ট করা সম্ভব। সো আমি বলব তোমরা যদি মনে করো এক বসায় ৯৩টি বাক্য হয়েই যেতে পারে। খুবই কঠিন বিষয় না। জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো। তারপরে এই যে প্রশ্নগুলো আছে যেমন ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট কম্বো ভার্বস, আর্টিকেলস এগুলো পড়তে পারো। তো এখানে তোমার মনে করো যে ৯ টা আইটেম আমার মনে হয় ৪ থেকে ৫ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব। মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব। এরপর রাইটিং পার্টের কথা বলি। রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট, কারণ লস প্রজেক্ট এ কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমনটি উপস্থাপন করি, দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না। এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি। তারপরও রাইটিং পার্টে ৩৫ টা নম্বর রয়েছে। আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে ৪৫ এর ভিতর যেন আমরা কমপক্ষে ২৫ নম্বর অবশ্যই পাই। তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো, তুমি কমপক্ষে 35+ নম্বর নিশ্চিত পাবে, সেটা আমি তোমাকে বলতেই পারি। সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি, পরীক্ষায় হয়তো 100% পারফর্ম করতে পারি না। কিছু আমরা ভুলে যাই, কিছু হয়তো ভুল হয়। তো সার্বিকভাবে আমাদের এখান থেকে ২৫ নম্বর যদি আমরা পাই, ৪৫ মার্কসের উত্তর করে যদি আমরা ২৫০০ পেতে পারি, তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে। সো আমি বলব যে ৪ থেকে ৫ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো এখানে যদি ২৫ বের করতে পারো, আর এই প্যাসেজ থেকে 10 অবশ্যই বের করতে পারবে। ২৫ আর ১০ ৩৫, তারপরে রাইটিং এ তুমি যা পাও। তো রাইটিং এর জন্য তোমাকে বলব খুবই শর্ট একটি সাজেশনস আমি দিয়েছি। তোমার ধরো প্যারাগ্রাফের জন্য ২ টো ফর্মুলা পড়ে গেলেই যথেষ্ট, কমন না বাদলেও হবে। তুমি লিখতে পারবে ২ টো দিয়ে। অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও, ৫ টা 3 স্টার দেওয়া রয়েছে। ১ম ৫ টা পড়ে গেলেই যথেষ্ট। এসের জন্য ৪ টা, আর রাইটিং এর জন্য ৫ টা দিয়েছি। লেটারের জন্য ৫ টা দিয়েছি। পোস্টারের জন্য ৫ টা দিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট ৪ টা, নোটিশ ৪ টা। জাস্ট এই শর্ট সাজেশনসটুকু প্রতিদিন যদি তুমি অল্প, অল্প করে পড়ে ফেলতে পারো, তাতেও হবে। আমার যে সাজেশনসের আ আ মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি, তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারব না, তাহলে বলব তুমি ১ম ৩টাও যদি পড়ে যাও, তাতেও তুমি কমন পাবে। তবে রিস্ক এড়ানোর জন্য আমি যেগুলো সাজেশনস আমার দিয়েছি, ৫টা, 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 ৪টা এরকম করে যদি পড়ে যেতে পারো, রিস্ক কমে যায় এবং ঝুঁকি থাকে না। এই ৫টা, ৫টা করে পড়লেই রাইটিং পার্ট, ঝুঁকি কিন্তু কেটে গেল। আর যদি তুমি আরো একটু মনে করো যে তুমি পারছো না, তাহলে ১ম ৩টে পড়ে যাও, তাতেই যথেষ্ট। তো এই আইটেমগুলো তোমার মনে করো ৫ থেকে ৬ দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না। প্রিয় শিক্ষার্থীরা, এর জন্য তোমাকে বলেছি যে ৫ থেকে ৬ দিন বা ৭ দিন যদি সময় পাও ভালো হয়। এই সময়ের মধ্যে পাস করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন, সঠিক একটি সাজেশনস, এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি, এবং সেটা তোমরা যদি নিতে চাও, এই অল্প সময়ের মধ্যে যদি পাস করতে চাও, তাহলে ৳৪০০ খরচ তোমাকে করতে হবে। জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। সো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি। সো বইটি তুমি যদি হাতে পেয়ে ৫ থেকে ৬ দিন বা ৭ দিন যদি সময় পাও, আরও ভালো। তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে ৩ ঘন্টা, রাতের ভাগে ৩ ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো, তাহলে তুমি নিশ্চিত পাস করে যাবে। সো এখন আর দেরি কেন? দেরি না করে আমি বলব তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো। সময় যেহেতু যতটা আছে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আ আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছ। তো অনেক কথা বললাম। তো আ শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশনস বইটি হতে পারে তোমার পাশের। বলব যে পাস করার যে টিকিট সেটা। সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যাওয়ার আগে বলব তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট। অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য। তো শেয়ার একটু করবে, এটা দাবি করতেই পারি। কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরো অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে। খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময়ে এসে পায়। কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত,
তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো। এটা অনেকে আক্ষেপের স্বরে বলে থাকে। তাই শেষ পর্যন্ত যারা এখনো আছো ক্লাসের, আমি বলব প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। এ কথা বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।